আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যেমন দেখেন এই সেভেন সিস্টার কোনগুলো। সেভেন সিস্টার হচ্ছে যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরামপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই 7টি অঞ্চল বা 7টি স্টেট ভারতের আমাদের বাংলাদেশের সাথে সরাসরি সম্পৃক্ত, কারণ বাংলাদেশ 3 দিক থেকেই ভারত দ্বারা বেষ্টিত। এবং এই 7টি অঞ্চল, যাকে সেভেন সিস্টার বলা হয়, এগুলো আমাদের দেশের সাথে একেবারে ঘনিষ্ঠভাবে লাগোয়া, এবং যেটাকে বরাবরই আমাদের এই হাসনাত সার্জিস সহ মৌলবাদী শক্তি বারবার এটাকে কাট অফ করে দিবার হুমকি দিচ্ছিলেন। এবং পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একজোট হয়ে এখনও এই সমস্ত বর্ডারের বিভিন্ন কোনায় তারা ক্যাম্প করেছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে, পাকিস্তানের ট্রেনিংয়ে এই অঞ্চলের, এই 7 অঞ্চলের বিভিন্ন জায়গায় বাংলাদেশের ভূখণ্ডে সন্ত্রাসী ক্যাম্প করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে বিচ্ছিন্নবাদীরা ভারতের এই অঞ্চলটাকে অস্থিতিশীল করে রাখতে পারে। আর সেই কারণেই আমি গত 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আসাম দিয়েই শুরু হবে অ্যাকশন, এবং এর পরবর্তী ভিডিও করেছিলাম যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিরাট অঘটন, এবং সেটারই সিগনেচার আজকের এই মুহূর্তে আপনাদের জানাতে যাচ্ছি। আপনারা আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে যে আপনার বেড়া করেছে, যেটা মানে আগে কাঁটাতারের বেড়া হতো, সেটা এখন সে কাঁটাতারের বেড়া বাদ দিয়ে এখন এখানে এই সাইজের যে ছবিটা দেখছেন, বা উপরে এখানে কোনায় যে ছবিটা দেখছেন, এই ছবিটা সেম এইভাবে এইভাবে ব্যারিকেড দেওয়া হচ্ছে, মানে বর্ডার এলাকা পুরোটাকে ঘিরে ফেলছে। এটা প্রায় 75% কার্যক্রম শেষ হয়ে গেছে। 25% বলতে কলকাতার ওই অংশে কিছুটা আছে, যেখানে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভূমি নিয়ে সম্ভবত কোনো একটা ঝামেলার কারণে ওইটা এখন এই ঘেরাওটা দেওয়া হয়নি, তবে ওখানে বিএসএফ সার্বক্ষণিক নজর রাখছে। আর এই বেড়াটার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে 12 ফিট উচ্চতা একটা বেড়া, তার উপরে আছে আপনার কাঁটাতার, কাঁটাতার উপরে কাঁটাতার আছে, এবং এটা নিচের দিকে মাটির নিচে প্রায় 3.5 থেকে 4 ফিট নিচ থেকে এই জিনিস উঠানো হয়। এবং এইখানে আশপাশে বিভিন্ন সেন্সর লাগানো হয়েছে, এবং নাইট ভিশন ক্যামেরা থেকে শুরু করে সম্পূর্ণ উন্নত প্রযুক্তির ক্যামেরা, ফেস ডিটেক্টর, এগুলো বসানো হয়েছে। তার মানে এই বেড়ার সংস্পর্শে আসার সাথে সাথে আপনার বাম দিকে এবং ডান দিকে পুরো 4 কিলোমিটার এলাকায় অ্যাট এ টাইম রিয়েল টাইম ছবি সহ অ্যালার্ম বেজে উঠবে, সতর্ক হয়ে যাবে সাথে সাথে এই 4 কিলোমিটারের সৈন্য, পুলিশ, বিডিআর, বিজেপি, যা যা আছে সবাই। এবং এইখানে যা শোনা যাচ্ছে এটার মধ্যে আরেকটা সিস্টেম, যেটা সেটা হচ্ছে, ধরেন এখানে যে ছিদ্রগুলো দেখছেন, এই ছিদ্র দিয়ে একটা ইঁদুর যাওয়ার ক্ষমতা নেই। যদিও কেউ একটা ইঁদুরও যায়, তাতেও এই অ্যালার্ম বেজে উঠবে, খবর চলে যাবে সেন্ট্রাল থেকে শুরু করে সব জায়গায়। আমার 4 কিলোমিটার আপনাকে বললাম, যেখানে হবে তার থেকে ডানে 2 কিলোমিটার, বামে 2 কিলোমিটার, 4 কিলোমিটার এলাকা অ্যাট এ টাইম আপনার রিয়েল টাইম ছবি উঠে যাবে, এবং সাথে সাথে সবাই অ্যালার্ট হয়ে যাবে। এবং এখানে এমন শোনা যাচ্ছে 11,000 ভোল্টের ইলেকট্রিক শর্ট সার্কিট চালু হয়ে যেতে পারে দেন অ্যান্ড দেয়ার, মানে কয়েক সেকেন্ডের ভিতরে, কয়েক সেকেন্ডের ভিতরে 11,000 ভোল্টের ইলেকট্রিক চালু হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে আপনি কেউ যদি কেটে যদি ঢুকারও চেষ্টা করে, ওখানে মরবে। এই অবস্থা রেখেছে। এবং এছাড়াও পুরো এই সেভেন সিস্টারের মধ্যে ওনারা আপনার S-400, যেটা ভূমি থেকে আকাশ এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য যেই এয়ার ডিফেন্স আছে, এই ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে S-400, এবং সেখানে বসানো হয়েছে আপনার পিনাকা এবং ব্রাহ্মস মিসাইলের লঞ্চ প্যাড, ওগুলো ওখানে প্রস্তুত। এছাড়াও রাফাইল বিমান রাখা হয়েছে 1 বা 2 স্কোয়াড্রন, এবং সুখয় 35 আছে, থান্ডার বিমান আছে, এবং মিরাজের মতন বিমানও ওইখানে প্রস্তুতি রেখে এসছে পুরো সেভেন সিস্টার অঞ্চলে। এবং এই সেভেন সিস্টার অঞ্চলকে এমনভাবে ঘিরে দেওয়া হয়েছে যাতে যে কোনো মুহূর্তে কয়েক সেকেন্ডে অ্যাকশানে যেতে পারে। ভৈরব ব্রিগেড, আপনারা জানেন যে ভৈরব ব্রিগেড সবচেয়ে
শক্তিশালী ব্রিগেড। এরা পাহাড়ে পর্বতে গুর্খাদের মতো, গুর্খা ব্রিগেডের মতো পাহাড় পর্বত সব জায়গায় যেতে পারে। আর সেভেন সিস্টারের যে অঞ্চলটাকে ঘেরাও করা হয়েছে এই কাঁটাতার দিয়ে, সেখানে ম্যাক্সিমাম পাহাড় পর্বত নদী নালা আছে, এবং ওখানে এমন কিছু নদী আছে যে নদীতে ওনারা যে কামান এক জায়গা থেকে এক জায়গায় নিয়েছেন, সেটা নদীর ভিতর দিয়ে কামানগুলো চলে বর্ডারের কাছে গিয়েছে। তার টোটাল প্রস্তুতি, এবং সেম সিস্টেমটা করে রেখেছে আপনার জম্মু কাশ্মীরের দিকেও, মানে যেখানে কাশ্মীর, যেটা নিয়ে পাকিস্তানের সাথে বিরোধ আছে। তার মানে সামান্য একটা স্ফুলিঙ্গ, এবার হোক সেটা কাশ্মীর পয়েন্ট থেকে আর হোক সেটা বাংলাদেশ পয়েন্ট থেকে, অ্যাট এ টাইম ওনারা বুট রাখার দরকার নাই, ইন্ডিয়ান সেনাবাহিনী আসার দরকার নাই, ওখান থেকে বসে কয়েক মিনিটের ভিতরেই বাংলাদেশকে ম্যাসাকার করার ক্ষমতা রাখছে ইন্ডিয়ান সেনাবাহিনী। এবং বাজেট প্রায় নাকি যতটুকু নিউজ পেলাম তাতে $120 মিলিয়ন সম্ভবত গত 1.5 বছরে ইন্ডিয়া খরচ করেছে শুধু এই টোটাল বর্ডার সিকিউর করার জন্য। এমনভাবে সিকিউর করেছে যে এখন সেভেন সিস্টার খাওয়ার আর ভেঙে দেওয়ার, সেভেন সিস্টার উড়িয়ে দিব, গুড়িয়ে দিব, এগুলার বলার ক্ষমতা আপনাদের ক্ষমতা আছে, কিন্তু করার কিছু নেই। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সব কিছুর উপরেই এই মুহূর্তে নজর রাখছে। আপনাদের বারবার বলছিলাম যে কোনো মুহূর্তে হবে। হ্যাঁ, এখন একটা ভুল পদক্ষেপ বাংলাদেশের খড়গ নেমে আসবে পুরো দেশের উপর। সেভেন সিস্টার আর বাঙালি, তোমরা সেভেন সিস্টার আর ভাঙতে হবে না। ওই সেভেন সিস্টারের জায়গায় ওরা হয়তো আমাদের 2 সিস্টার, 2 চিকেন নেক নিয়ে ওইটাকে অ্যাড করে 9 সিস্টার করে ফেলবে। এরপরে আমরা হয়ে যাবো ব্লকড। এবং বঙ্গোপসাগরের ভেতরে ইন্ডিয়ান নৌবাহিনী একটা ঘাঁটি করেছে, যুদ্ধ জাহাজগুলো সব ওইদিকে নিয়ে গেছে বঙ্গোপসাগরের ভেতরে। তার মানে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় তারা, ইন্ডিয়ান সেনাবাহিনী প্রস্তুত, এবং তারা আক্রমণের জন্য ফুল ফ্রেজে রেডি। তার কারণ হচ্ছে যে এখানে বেশিক্ষণ লাগবে না, কয়েক সেকেন্ডের ভিতরে। এবং অর্ডার নাকি দেওয়া আছে আগে গুলি পরে কথা, তার মানে আগে গুলি করে দিবে পরে কথা। এখন বাঙালি, হাসনাত, সার্জিস আর গান্ডু ইউনুস তোমাদেরকে বলবো, যাও এবার সেভেন সিস্টার ভাঙো। আর এখানে আজকের এই অবস্থাটার কারণ কি জানেন? আমাদের সাবেক কিছু সেনা কর্মকর্তা, প্রায় 25 জনের নাম আছে, সাবেক কিছু সেনা কর্মকর্তা, বর্তমান 6 জন সেনা কর্মকর্তা মিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরা ট্রেনিং ক্যাম্প খুলেছে, এবং যেখানে ট্রেনিং দিচ্ছে আপনার পাকিস্তানের সামরিক বাহিনীর লোকজন, সমস্ত অস্ত্র শস্ত্র সব দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছে, যেটা দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ করানোর জন্য। চোরাগুপ্ত আক্রমণ, সরাসরি না। 2 দিন আগে মনে হয় গতকাল না গত পরশু জানি নর্থ বেঙ্গলের ওই সাইডে আরেকটা জায়গায় দেখছেন বোমা বিস্ফোরণ, বাড়ি উড়ে গেছে, এর আগে ঢাকায় হয়েছে। এরকম বোমা প্রচুর বানানো হচ্ছে, এবং এগুলো বোমা না, এগুলো সব ডিটোনেটর যুক্ত, মানে যেটা সুইসাইড ভেস্টে পড়তে পারে, বা আপনার অটো আছে, এটা দিয়ে চাপ দিলেই বোমাগুলো, টাইমার যুক্ত বোমা, টাইমার এইভাবে করে বোমা করতে পারে, বোমা বিস্ফোরণ করতে। সমস্ত অস্ত্র বোমা বানানোর প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী, পাকিস্তান সেনাবাহিনী। সহযোগিতা করছে বাংলাদেশের সামরিক বাহিনীর 25 জন সাবেক সেনা কর্মকর্তা এবং 10 জন কারেন্ট সেনা কর্মকর্তা, যারা এই কাজে লিপ্ত, এবং এটার পুরো অর্থায়ন করছে বর্তমান ইউনিসীয় সরকার এবং পাকিস্তান সরকার। সুতরাং ভারতের প্রস্তুতি নিয়ে নিছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে, নজর রাখতে পারি আমরা, দেখতে পারি, আমাদের তার করার কিছু নেই। আওয়ামী লীগ ঠিক কবে রাজনীতিতে ফিরবে? এটা বাংলাদেশের স্বাধীনতাকামী, মুক্তিকামী এবং আওয়ামী লীগারদেরও একটা খুব বড় ধরনের জিজ্ঞাসা। আমাকেও অনেকে জিজ্ঞাসা করেন, কিন্তু আসলে সদুত্তর দেওয়া কঠিন হলেও উত্তর দেওয়াই যায়। আমি আগেই বলে নিই যে যারা গুজব শোনেন বা যারা বিভিন্ন গাল গল্প শোনেন, তাদের শুনবার জন্য বিভিন্ন স্থান আছে, সেখানে শুনবেন। দয়া করে আমাকে মাফ করবেন। বাস্তবতার নিরিখে আমি কথা বলে থাকি, কথা বলবার চেষ্টা করি, বাস্তবতার নিরিখেই কথা বলবো। এতে অনেকের পছন্দ নাও হতে পারে, অনেকের রূপকথা গল্প শুনতে পছন্দ, কিন্তু আমি রূপকথার গল্প বলবো না। সাজ্জাদ কাদির বরাবর বাস্তবতার নিরিখে কথা বলে। আওয়ামী লীগ কি ফিরবে? অবশ্যই ফিরবে, কারণ আওয়ামী লীগের সব
সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনপ্রিয়তা। আমি বরাবরই বলি না, এখনই একটা নির্বাচন দিয়ে দেখেন, কারো কোনো পক্ষপাতিত্ব দরকার নেই। আওয়ামী লীগের জন্য পক্ষপাত দরকার নেই, কিংবা যে বা যারা নির্বাচনটা করবেন তারা অন্যদেরও পক্ষপাতিত্ব করবেন না। একটা নিরপেক্ষ নিউট্রাল একটা পরিবেশ দিন। আমি উদাহরণ হিসেবে যদি বলি যে 2008 সালের যে 111 সরকার ছিল, তেমন একটা সরকার দিন, দেখুন কি ঘটে। আওয়ামী লীগ ভূমিধস বিজয়ী হবে। এখন যেহেতু আপাতত সেটি হচ্ছে না, ইউনূস সরকার একটা পাতানো সাজানো গোছানো নির্বাচন করে একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চাইছে, এবং এটা ক্ষমতায় বসাবে। বারবার বলছি, প্রত্যেকটা কন্টেন্টে বলছি, কারণটা হচ্ছে ইউনূস সরকারের অনেক দিন হয়ে গেছে, 1.5 বছর হয়ে যাচ্ছে। ইউনূস সরকারের সেফ এক্সিট দরকার। এই সেফ এক্সিট নিশ্চিত করার জন্য যাকে সবচেয়ে নিরাপদ মনে করা হচ্ছে তাদেরকেই ক্ষমতায় বসাবে। আমি এগিয়ে রাখবো জামাতকে, বিএনপির চেয়েও জামাতকে এগিয়ে রাখবো, যে জামাতকে ক্ষমতায় বসালে নিরাপদে নির্বিঘ্নে ইউনূস সরকারের পরিষদে যারা আছেন তারা নিরাপদে চলে যেতে পারবেন, এমনকি সেনাবাহিনীর পর্যন্ত। কারণ এই নির্বাচনের কয়েক মাসের মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদও শেষ হয়ে যাবে। 15 সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান 60 বছর পূর্ণ হওয়ায় অবসরে যাবেন। কাজে কয়েক মাসের মধ্যে একটা সেফ এক্সিট নিশ্চিত হবে। আর আওয়ামী লীগ কবে থেকে ফিরবে? আমি এক কথায় যদি বলি, উত্তর দেই, তাহলে আওয়ামী লীগ সেনাবাহিনী ব্যারাকে ফেরার পরে আওয়ামী লীগ ফিরবে। সেনাবাহিনী ব্যারাকে ফিরবে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী এই যে মাঠে আছে, কিংবা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। 1.5 বছর হয়ে গেল সেনাবাহিনী মাঠে আছে। সেনাবাহিনী উঠে যাবে 28 ফেব্রুয়ারি। তারপর থেকে আওয়ামী লীগের ফেরা বলা যায় ফেরা শুরু হবে। ফিরতে পারবে যদি আওয়ামী লীগ বাস্তবতা সম্পন্ন পরিকল্পনা করে। কারণ এই যে সামনে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটাও এই মুহূর্তে ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে না। নির্বাচনটা হয়ে যাবে, একটা কর্মসূচি আসবে যে নির্বাচন বর্জন করুন। আওয়ামী লীগেররা ভোট দিতে যাবেন না, আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে যাবেন না। 10% ভোট বা 15% ভোট কালেকশন হবে, হয়ে একটা ভোট হবে। ভোট হয়ে একটা বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে দেওয়ারই একটা ষড়যন্ত্র চলছে। আমি গতকালকে বলছি, তার আগে বলেছি। তো সেই জায়গা থেকে সেই সরকারটা বসে দেশকে কন্ট্রোল করা কিন্তু কঠিন। এবং কারা বসছে? এখন যারা দেশ চালাচ্ছে তারাই আসলে বসছে। এই যে ধরুন ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদ সহ এবং বিশেষ সহকারী সহ ম্যাক্সিমাম 30 জন শীর্ষ পদে বসে আছে, তাই তো? এই 30 জনের বাইরে যে দেশটা চালাচ্ছে যারা, তারা কিন্তু জামাত আর না হয়তো বিএনপি। কি পয়েন্টগুলোতে মূলত জামাতের উপস্থিতিটাই বেশি, এবং ক্ষমতার মূল কেন্দ্রে নির্বাচন পরবর্তী সময়ে জামাতেই থাকবার সম্ভাবনাটা বেশি। কিন্তু কি কন্ট্রোল করতে পারবে বাংলাদেশকে? না। এখন যেহেতু পারছে না, 1.5 বছর যেহেতু পারছে না, আপনি যদি মনে করেন যে নির্বাচিত সরকারের লাইট সব ঠিক হয়ে যাবে, নির্বাচন পরবর্তী সময়ে জামাত সব কন্ট্রোল করে ফেলবে বা বিএনপি সব কন্ট্রোল করে ফেলবে, না, কোনোভাবেই না, বরঞ্চ আরো খারাপ হবে। এবং পুলিশ ভঙ্গুর, প্রশাসন ভঙ্গুর, সবকিছু ভঙ্গুর। এই সবকিছু ভঙ্গুর যখন, তখন আওয়ামী লীগের আশা কি এই যে বর্তমান বিদ্যমান বাংলাদেশের যে পুলিশ আছে, এই পুলিশ কি ঠেকাতে পারবে? আজকেই সেনাবাহিনী উঠে যাক, কালকেই আওয়ামী লীগ দেখবেন ধুমসে মাঠে নেমে গেছে। এবং সেই সময়টা আসছে আগামী মার্চ মাস থেকে। একদম মাস দিয়ে বলছি যে আগামী মার্চ মাস থেকে আওয়ামী লীগ ফেরা শুরু করবে, যদি যেভাবে এগুচ্ছে সেভাবে চলতে থাকে। একটা জিনিস মনে রাখবেন যে নির্বাচিত সরকারকে সেনাবাহিনী পাহারা দেবে না, সেনাবাহিনী আজীবন এভাবে মাঠেও থাকবে না। তো কাজেই
সেনাবাহিনী উঠে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগ এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীরাও হতাশায় ভুগছেন যে আওয়ামী লীগ আদৌ ফিরবে কিনা, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই আওয়ামী লীগ ফিরবে, কারণ জনগণের চাহিদা আছে, মানুষের চাহিদা আছে, এই মাটির চাহিদা আছে। এই মাটিতে বারবার স্লোগান উচ্চারিত হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম। সেই আগে ভালো ছিলামটা আজকে রূপকথা হয়ে যাচ্ছে। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, এই যে জানুয়ারি মাস গেল, প্রতি বছর শিক্ষার্থীদের জন্য বই উৎসব হয়। অভিভাবকরা কি এগুলো খেয়াল করছেন না? আজকে বই উৎসব ইতিহাসে লিখতে হবে। যে অবস্থা দাঁড়িয়েছে, বছর বই উৎসব হয়নি, গত বছর বই উৎসব হয়নি, আগামী বছর নির্বাচিত সরকারের সময় বই উৎসব হবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। এমন নানা কিছু। আওয়ামী লীগের নেতৃত্বে একটা দেশ এগিয়ে যাচ্ছিল, সেই এগিয়ে যাওয়াটা পিছিয়ে গেছে। শুধু ইউনূসের দোষ দিয়ে তো লাভ নেই। ইউনূসের উপদেষ্টা পরিষদ এবং বিশেষ সহকারী ইউনূস মিলিয়ে 30 জনের দোষ না তো। আজকে দেশের এই অবস্থার জন্য, এই অবস্থার কারণ বিএনপি, জামাত। তারা যদি এতই ভালো হবে ভাই, গত 1.5 বছরে দেশটা তো ভালো করে ফেলতে পারতো। তারা ইউনূস সরকারকে সহযোগিতা করে, তো কোন সংকট হলে ইউনূস সরকার ডাক দিলে তারা হাজির হয়ে যায়। আপনি তাহলে কিভাবে ভাবেন যে এই 30 জন লোক পরিবর্তন হয়ে 60 জনের মন্ত্রী পরিষদ গঠিত হবে, দেশ একদম ভালো হয়ে যাবে? দেশ ভালো হবে না। এবং এই পুলিশ, এই আইন শৃঙ্খলা, এই সিস্টেম কোনোভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতি করতে পারবে না, অর্থনীতির উন্নতি করতে পারবে না, যার কারণে বাংলাদেশের জনগণ চাইবে যে আওয়ামী লীগ ফিরে আসুক এবং আওয়ামী লীগ ফিরে আসবে। এখন প্রধান বাধা, প্রধান ভয়ের জায়গাটা হচ্ছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনী উঠে যাবে ফেব্রুয়ারি মাস থেকে। কাজে মার্চ এপ্রিল মাস থেকে আওয়ামী লীগ ফুল ফেজে ফিরবে বলে আমি মনে করি। আপনারাও নিশ্চয়ই একমত হবেন। আওয়ামী লীগ যদি শক্তি সামর্থ্য নিয়ে ফিরে আসে তাহলে ফিরে আসবে এবং আওয়ামী লীগ বসে থাকবে না। তো আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। ভিতরে ভিতরে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, হতে হবে। এই মাটির দাবিকে অস্বীকার করতে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগকে অন্য কারোর সাথে মেলালে হবে না। এই যে অনেকে বলেন যে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে, না, প্রশ্নই আসে না। মুসলিম লীগের প্রেক্ষাপট আর আওয়ামী লীগের প্রেক্ষাপট এক নয়। মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল এবং ওই ভাঙা অংশটা মুসলিম লীগের অনেকটা দখল করেছিল, যার কারণে আওয়ামী লীগ আজ পর্যন্ত ভাঙেনি এবং ভাঙবেও না। আওয়ামী লীগের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ শেখ হাসিনা জানে মারা যাননি 2024-এর অগাস্টে। আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। তিনি, তার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসবে। আগামী মার্চ এপ্রিল থেকে আওয়ামী লীগ ফিরে আসবে। মাস বলে বলছি, এভাবে দিন তারিখ বলে বলি না কখনো। যদি এইভাবে এগোয়, এইভাবে প্রেক্ষাপটটা আগায়, যদি নির্বাচন হয় এবং সেনাবাহিনী যদি ফিরে যায়, আবার যদি নির্বাচন বাধাগ্রস্ত হয়, নির্বাচন না হয়, সেনাবাহিনী আবার ফুল ফেজে চলে আসে, কিংবা সেনা হস্তক্ষেপে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিল, তাহলে হিসেব ভিন্ন হবে। এইভাবে এগুলো আগামী মার্চ এপ্রিলে মাস্ট আওয়ামী লীগ ফিরতে শুরু করবে।